বাংলাদেশের হাল এখন দেখার মতো হয়েছে। ভারত যখন সীমান্তে পুরো শক্তি দিয়ে চাপ বাড়িয়েছে, একদিকে কড়া নজরদারি, অন্যদিকে হাইটেক ফেন্সিং, তখন বাংলাদেশ যেন একেবারে অস্থির হয়ে উঠেছে। এমনকি ইউনাইটেড নেশনের ম্যান্ডেট জেতার পরেও ভারতীয় সেনা সীমান্তে আধুনিক ফেন্সিং বসানো থেকে 1 ইঞ্চিও পিছিয়ে আসেনি। আর ঠিক তখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দৌড়ে চলে গেলেন তার নতুন ভরসার জায়গা চীন অর্থাৎ বেইজিংয়ে। সেখানে পৌঁছেই তিনি ভারতের বিরুদ্ধে একের পর এক বিষ উগড়ে দিলেন। বেইজিংয়ের স্ট্র্যাটেজিক করিডোরগুলিতে তিনি নাকি এমনও দাবি করেছেন যে ভারত যে কোনো মূল্যে বাংলাদেশে তার সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মজার ব্যাপার হলো, চীনের দরবারে এত বাটারিং করার পরেও বেইজিং তার কথায় সহজে কান দিতে রাজি হয়নি, বরং শি জিনপিং এর সরকার তাকে এমন একটি কড়া জবাব দিয়েছে যেটা শুনে তারেক রহমানের পায়ের তলার মাটি যেন সরে গেছে। তারেক রহমান যে আশা আর তার ভরসা নিয়ে চীনে গিয়েছিলেন, সেই সব আশা যখন ভেস্তে যেতে দেখলেন, তখন তিনি বেইজিংয়ের বসেই নতুন একটি চাল চাললেন। চীনকে নিজের পক্ষে টানার জন্য তিনি চীনের প্রেসিডেন্টের সামনে চীনা ফাইটার জেট কেনার একটি বড় প্রস্তাব ছুড়ে দিলেন। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, এই ডিলের অজুহাতে চীনের সঙ্গে বিজনেস রিলেশন বাড়ানো, বেইজিংয়ের বিশ্বাস অর্জন করা আর শেষমেশ চীনকে ভারতের বিরুদ্ধে উস্কে দেওয়া। কিন্তু বাংলাদেশের স্ট্র্যাটেজিক্স একটা বড় জিনিস ভুলে গিয়েছিল। যেদিন থেকে G20 দেশগুলির মধ্যে নতুন গ্লোবাল কারেন্সি নিয়ে সিরিয়াস আলোচনা শুরু হয়েছে, আর সেই আলোচনায় ভারতের ইউপিআই ব্যবহার নিয়ে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, সেদিন থেকেই ভারত চীন ইকোনমিক রিলেশন একটি বড় পরিবর্তন আসতে শুরু করে। শুধু তাই নয়, গত সপ্তাহেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এসেছিলেন, যেখানে তিনি ভারতের এনএসএ অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কিছু ক্লোজ ডোর মিটিং করেছিলেন। আর এখানেই গেমটা চেঞ্জ হয়ে যায়। এই কারণে চীন এখন আগের মতো খোলাখুলি ভারতের বিরোধিতা করার রিস্ক নিতে চাইছে না। আর সেটাই সব থেকে বড় কারণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী যতই অনুরোধ করুক, যতই কাঁদনি গান এবং যতই প্রভোকেশন তৈরি করুন, বেইজিং এবার ভারতের বিরুদ্ধে একটা শব্দ বলতে রাজি হয়নি। এখন প্রশ্ন যে বেইজিং এর বন্ধ দরজার ভেতরে চীনের টপ লিডারশিপ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঠিক কি বলেছিল, যার পর ঢাকা সহ রাওয়ালপিন্ডির মিলিটারি হেডকোয়ার্টার্স পর্যন্ত নীরব হয়ে গেছে। ভারতের ইউপিআই গ্লোবাল ডমিনেন্স আর এনএসএ অজিত দোভালের সেই গোপন ডিপ্লোমেসির ভেতরে এমন কি অচুক চক্রব্যূহ লুকিয়েছিল, যেটা চীনের মতো মহাশক্তির হাত বেঁধে দিল, আর কিভাবে চীনকে ভারতের সুরে সুর মেলাতে বাধ্য করল। সব থেকে বড় কথা, এই পুরো ঘটনার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডারে এমন কোন অভূতপূর্ব এবং কড়া অ্যালার্ট জারি করেছে, যেটা শুনে সীমান্তের ওপারে বসে থাকা উপদ্রবীদের কপালে ঘাম চলে এসেছে। আজকের এই রিপোর্টে আমরা বেইজিং থেকে নিউ দিল্লি পর্যন্ত সাজানো এই ডিপ্লোম্যাটিক চেস বোর্ডে প্রতিটা চাল, প্রতিটা অ্যাঙ্গেল আর প্রতিটা হিডেন স্ট্র্যাটেজিকে খুব সহজ ভাষায় বুঝবো। তো বন্ধুরা, গল্পের শুরুটা হয় বেইজিংয়ের সেই ঝকঝকে ডিপ্লোম্যাটিক করিডোর থেকে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছেছিলেন একটি বড় আশা নিয়ে। তার ভাবনা ছিল চীনকে ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী মোহরা হিসেবে ব্যবহার করা যাবে। যেই না চীনা অফিসিয়ালস এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বায়োল্যাটারাল মিটিং শুরু হলো, তারেক রহমান এক মুহূর্ত সময় নষ্ট না করে ভারতের বিরুদ্ধে তার পুরনো এজেন্ডা খুলে বসলেন। চীনা লিডার্সদের সামনে তিনি যুক্তি দিতে শুরু করেন যে ভারত সীমান্তে যে হাইটেক স্মার্ট ফেন্সিং বসাচ্ছে, সেটা নাকি আসলে বাংলাদেশের সোভেরেনিটিকে চাপে ফেলার চেষ্টা। তিনি এখানেই থামেননি। তারেক রহমান এমনও অভিযোগ করেন যে নিউ দিল্লির স্ট্র্যাটেজি নাকি ঢাকার বর্তমান সরকারকে আনস্টেবল বানানোর জন্যই সাজানো হয়েছে। কিন্তু এবার বেইজিং এর রিয়াকশনটা ঠিক সেই রকম ছিল না, যেমনটা তিনি আশা করেছিলেন। চীনা কূটনীতিবিদরা খুব ঠান্ডা মাথায়, খুব মেপে মেপে তার কথা শুনলেন, কোনো উত্তেজনা করলেন না, কোনো তাড়াহুড়োও দেখালেন না, কোনো অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্টও দিলেন না। কারণ চীন খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে 2026 সালের গ্লোবাল সিনারিওটা আর আগের মতো নেই। যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতকে কর্নার করার জন্য চীনের কাছ থেকে সরাসরি ইন্টারভেনশন এবং একটা কড়া ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট দাবি করলেন, তখন চীন একদম পরিষ্কার ভাষায় সেটাকে রিফিউজ করে দেয়। চীনের ফরেন মিনিস্ট্রির অফিসার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে সীমান্ত নিরাপত্তা এবং ফেন্সিং এর বিষয়টা ভারতের ইন্টারনাল এবং বায়োল্যাটারাল ম্যাটার। চীন সরাসরি এতে ঝাঁপিয়ে পড়ে ভারতের সঙ্গে তার কারেন্ট ইকুয়েশনসটাকে খারাপ করতে চায় না। বেইজিং থেকে পাওয়া এই আনএক্সপেক্টেড শক বাংলাদেশের ডেলিগেশনকে একেবারেই হতবাক করে দেয়। যে চীনকে তারা নিজেদের সব থেকে বড় প্রোটেক্টর ভেবে আসছিল, সেই চীনই আজ ভারতের বিরুদ্ধে একটা শব্দও বলতে রাজি নয়। তারেক রহমান বুঝতে দেরি করলেন না, শুধু পলিটিক্যাল ক্রাইং আর ডিপ্লোম্যাটিক প্রেশার দিয়ে চীনকে ভারতের বিরুদ্ধে দাঁড় করানো যাবে না। যখন তিনি দেখলেন তার ডিপ্লোম্যাটিক মুভস একের পর এক ফেল করছে, তার পুরো গেম তার হাতের বাইরে চলে যাচ্ছে, তখন তিনি বেইজিং এর দরবারে নিজের শেষ এবং সব থেকে বড় দাও খেললেন। তিনি চীনের সামনে একটি বড় ইকোনমিক এবং মিলিটারি প্রপোজাল রাখলেন। বাংলাদেশ ঘোষণা করলো তারা নিজেদের এয়ারফোর্স মডার্নাইজ করার জন্য চীনের কাছ থেকে বড় সংখ্যায় অ্যাডভান্স চাইনিজ ফাইটার জেটস কিনতে প্রস্তুত। এটা ছিল এমন একটা পাশা যার মাধ্যমে তারেক
রহমান চীনকে বড় বিজনেস দিয়ে তার বিশ্বাস জিততে চাইছিলেন। তার হিসাব ছিল এই বড় মিলিটারি ডিলের লোভে চীন হয়তো ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সুরে সুর মেলাতে শুরু করবে, সীমান্তে টেনশন নিয়ে ভারতকে চোখ রাঙাতে শুরু করবে। কিন্তু এখানেই তারা একটি বড় ভুল করে বসে, কারণ আজকের গ্লোবাল পাওয়ার গেমে মহাশক্তিদের ইন্টারেস্ট শুধু ছোটখাটো মিলিটারি ডিলের মধ্যে আটকে থাকে না। এর পেছনে চলে অনেক বড় ইকোনমিক ক্যালকুলেশন, অনেক বড় স্ট্র্যাটেজিক ব্যালেন্স আর অনেক ডিপ জিওপলিটিক্যাল গেম। আমি আপনাদেরকে পুরো বিশ্বাস দিয়ে বলছি, দুই ফ্রন্টের এই আসল স্ট্র্যাটেজিক এবং ডিপ্লোম্যাটিক খেলা কিন্তু এখন শুরু হলো। আর এই খেলা দেখার পর ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি হয়তো চিরদিনের জন্য বদলে যাবে। কিন্তু এই বড় খবরের গভীরে ঢোকার আগে একটা কথা বলতেই হবে, যখন কথা আসে দেশের আনবান শান এবং তিরঙ্গার সম্মানের, তখন কিছু মানুষ অদ্ভুতভাবে চুপ হয়ে যায়। কিন্তু আপনি তো তেমন নয়। আপনার যদি সত্যিই গর্ব থাকে যে আপনি একজন সত্যিকারের ভারতীয় এবং আপনার মধ্যেও যদি সেই ফলানি জোশ থাকে, যে জোশ সীমান্তে দাঁড়িয়ে থাকা প্রতিটি জওয়ানের মধ্যে রয়েছে, তাহলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ন্যাশনালিস্ট এফোর্টকে আপনার সাপোর্ট দিয়ে আরো শক্তিশালী করুন। আর অবশ্যই কমেন্টে লিখুন ভারত মাতার জয়। এত জোরে লিখুন যেন তার প্রতিধ্বনি সরাসরি বিরোধীদের মিলিটারি হেডকোয়ার্টার্স পর্যন্ত পৌঁছে যায়। তো চলুন এক মুহূর্ত সময় নষ্ট না করে আমরা ফিরে যাই সেই বড় মোড়ে, যে মোড় পুরো অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পকে নাড়িয়ে দিয়েছে। বাংলাদেশি স্ট্র্যাটেজিস্টরা ভেবেছিল তারা মিলিটারি ডিলের লোভ দেখিয়ে বেইজিংকে ভারতের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে, কিন্তু সেটাই তাদের সবথেকে বড় ভুল প্রমাণিত হলো। তারা বুঝতেই পারেনি 2026 সালে গ্লোবাল ডিপ্লোম্যাসির ডিরেকশন বদলে গেছে। আর এই পরিবর্তনের কারণ কোনো মিলিটারি অ্যালায়েন্স নয়, বরং এক অভূতপূর্ব ইকোনমিক রেভলিউশন। আসলে গত কিছু সময় G20 দেশগুলির মধ্যে নতুন গ্লোবাল কারেন্সি এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেটেলমেন্ট নিয়ে খুব সিরিয়াস এবং স্ট্র্যাটেজিক আলোচনা হয়েছে। এই আলোচনায় সবথেকে বড় টার্ন তখন আসে যখন বিশ্বের বড় বড় ইকোনমিক্স আন্তর্জাতিক লেনদেনের জন্য ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম অর্থাৎ ইউপিআই ব্যবহারের ব্যাপারে নিজেদের থিওরিটিক্যাল অ্যাপ্রুভাল দিয়ে দেয়। আর এই এক সিদ্ধান্তই পুরো বিশ্বের ইকোনমিক ইকুয়েশনকে বদলাতে শুরু করে। চীন যে সবসময় গ্লোবাল ট্রেডে নিজের কারেন্সিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে এসেছে, খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে নতুন যে গ্লোবাল ইকোনমিক অর্ডার তৈরি হচ্ছে সেখানে ভারতকে ইগনোর করা আর কোনোভাবেই সম্ভব নয়। ভারত আর চীনের মধ্যে সীমান্তে যতই কঠিন স্ট্র্যাটেজিক ডিফারেন্স থাকুক না কেন, এই নতুন ইকোনমিক ফ্রেমওয়ার্ক বেইজিংকে নিউ দিল্লির সঙ্গে নিজের ট্রেড রিলেশনকে নতুন চোখে দেখতে বাধ্য করেছে। আর এরই ফল ছিল গত সপ্তাহেই চীনের ফরেন মিনিস্টার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি সেন্সিটিভ ডিপ্লোম্যাটিক মিশন নিয়ে ভারতে এসেছিলেন। এই সফরের সময় নিউ দিল্লির ক্লোজ ডোর রুমসে একটি হাই লেভেল এবং হাইলি কনফিডেন্সিয়াল মিটিং হয়, যেখানে ছিলেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এই মহামন্থনে ভারত চীনের সামনে নিজের কঠোর এবং পরিষ্কার সিকিউরিটি ইন্টারেস্টকে একদম সোজাসুজি রেখে দিয়েছিল। ভারত পরিষ্কার করে দিয়েছিল, আমাদের সোভেরেনিটি এবং বর্ডার সিকিউরিটির সঙ্গে জড়িত কোনো বিষয় আলোচনার টেবিলে কম্প্রোমাইজ করার মতো নয়, এটা সম্পূর্ণ নন নেগোশিয়েবল। ভারতের এই দৃঢ় ফলাদি ডিপ্লোম্যাসির প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে চীন নিজের পুরনো অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজিকে পেছনে সরিয়ে প্র্যাকটিক্যাল ডিপ্লোম্যাসির রাস্তা বেছে নেওয়াকেই সবথেকে বেশি ভালো মনে করলো। আর সেই কারণেই যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছে ভারতের বিরুদ্ধে একের পর এক কমপ্লেন করতে শুরু করলেন, তখন চীনের লিডারশিপ তাকে বিশেষ কোনো গুরুত্ব দিলেন না। চীন খুব ভালো করেই জানে ভারত আজ একটা গ্লোবাল ইকোনমিক পাইভট হয়ে উঠেছে, আর কোনো তৃতীয় দেশের উস্কানিতে এসে ভারতের সঙ্গে নিজের ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক ব্যালেন্স নষ্ট করা বেইজিংয়ের নিজের ইন্টারেস্টের বিরুদ্ধেই যাবে। বাংলাদেশ যখন চাইনিজ ফাইটার জেট কেনার পাশা খেললো, তখনও চীনা অফিসিয়ালস বিজনেস ইন্টারেস্ট দেখালো ঠিকই, কিন্তু ডিপ্লোম্যাটিক লেভেলে ভারতের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেওয়া বা কোনো অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ড নেওয়া থেকে পরিষ্কারভাবে তারা পিছিয়ে গেল। তারা জিনিসটিকে অ্যাভয়েড করলো। বেইজিংয়ের এই বদলে যাওয়া এবং নিউট্রাল পজিশনিং বাংলাদেশের জন্য একটা ইনসাল্ট ছিল। আসল খেলা এবার শুরু হতে যাচ্ছিল ভারতের সেই মাটিতে যেখান থেকে অনুপ্রবেশকারী আর উপদ্রবীদের খোলা ছাড় দেওয়ার ষড়যন্ত্র সাজানো হচ্ছিল। যে দিল্লির সাউথ ব্লক গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকে নিশ্চিত খবর পেল যে বেইজিংয়ে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক মুভ পুরোপুরি ফেল হয়ে গেছে, ভারত সরকার এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের স্ট্র্যাটেজির নেক্সট এবং সবথেকে অ্যাগ্রেসিভ ফ্রেজ অ্যাক্টিভেট করে দিল। গৃহ মন্ত্রণালয় এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিএসএফ এর টপ কমান্ডার্সদের সঙ্গে একটি অত্যন্ত গোপন এবং হাই লেভেল মিটিং করে। এই মিটিংয়ে গ্রাউন্ড জিরো সিকিউরিটি নিয়ে এমন কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় যা সীমান্তের ওপারে বসে থাকা স্ট্র্যাটেজিস্টদের রাতের ঘুম উড়িয়ে দেয়। ভারত পরিষ্কার করে দিল ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্মে চীনকে নিউট্রাল রাখার পর এখন বর্ডারে কোনো ধরনের প্রভোকেশন বা ইল্লিগাল অ্যাক্টিভিটি বরদাস্ত করার কোনো কারণই আর নেই। এই নতুন স্ট্র্যাটেজির অধীনে ভারত পূর্ব সীমান্তে মোতায়েন নিজের জওয়ানদের অন দ্য স্পট দ্রুত এবং এফেক্টিভ অ্যাকশন নেওয়ার খোলা ছাড় দিয়ে দিল। এর মানে খুব পরিষ্কার, যদি সীমান্তের ওপার থেকে লোকাল ট্রাভেল মেকার্সদের হিউম্যান শিল্ড বানিয়ে ভারতের ফেন্সিং এর কাজ থামানোর চেষ্টা করা হয় বা সিকিউরিটি ফোর্সেসকে প্রভোক করার চেষ্টা করা হয়, তাহলে শিল্ড কমান্ডার্সদের দিল্লি থেকে কোনো কাগজে অর্ডার বা পারমিশনের অপেক্ষায় থাকতে হবে না। পরিস্থিতির সিরিয়াসনেস বুঝে তারা স্পটেই নিজেদের জাজমেন্ট দিয়ে অন দ্য স্পট তাদেরকে গুলি করতে পারবে। এর পাশাপাশি ভারত সীমান্তে স্মার্ট ফেন্সিং এর কাজকে 3 গুণ
স্পিডে এগিয়ে নিয়ে যাওয়ার অর্ডার জারি করে দিল। আর বন্ধুরা, এটা কোনো সাধারণ কাঁটাতারের বেড়া নয়, এটা 2026 সালের মডার্ন টেকনোলজিতে তৈরি এক অভূতপূর্ব সিকিউরিটি শিল্ড। এই ফেন্সিং সিস্টেমে বসানো হচ্ছে অ্যাডভান্স থার্মাল ইমেজার্স, লেজার সিস্টেমস, আন্ডারগ্রাউন্ড মোশন ডিটেক্টরস। এই লেজার সেন্সার এতটাই অ্যাকিউরেট যে ঘন কুয়াশা, অন্ধকার রাত বা ভারী বৃষ্টির মধ্যেও যদি একটা পাখিও সীমান্ত পার করার চেষ্টা করে, তার এক্স্যাক্ট লোকেশন সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। এর পাশাপাশি মাটির নিচে বসানো মোশন ডিটেক্টরস কোনো ধরনের টানেল ডিগিং বা লুকিয়ে এগিয়ে আসার চেষ্টাকেও স্পটে ফেল করে দেবে। বাংলাদেশের মিলিটারি অফিসার্সরা কল্পনাও করতে পারেনি যে বেজিং থেকে খালি হাতে ফেরার পর ভারত তাদের বিরুদ্ধে এতটা অ্যাগ্রেসিভ পশ্চা নিতে পারে। যে বিরোধী শক্তিগুলি ইন্টারন্যাশনাল রুলসের আড়াল নিয়ে লোকাল এলিমেন্টসদের সামনে ঠেলে দিয়ে ভারতের এই হাইটেক সিকিউরিটি প্রজেক্টকে চিরদিনের জন্য থামিয়ে দিতে চাইছিল, আজ তারা ভারতীয় সিকিউরিটি ফোর্সের বুদ্ধিমত্তা এবং মডার্ন স্ট্র্যাটেজিক ইকুইপমেন্টের সামনে অসহায় দেখাচ্ছে। ভারত কোনো ডিপ্লোম্যাটিক মিস্টেক না করে নন লিথাল স্ট্র্যাটেজিক টুলস এবং অতিরিক্ত সিকিউরিটি কর্ডনকে ব্যবহার করে সীমান্তের ওপারে নোংরা পরিকল্পনাগুলিকে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছে। বেজিংয়ের ক্লোজড রুম থেকে শুরু করে নিউ দিল্লির স্ট্র্যাটেজিক করিডোরস আর গ্রাউন্ড জিরোর কাঁটাতারের বেড়া পর্যন্ত ছড়িয়ে থাকা এই পুরো ঘটনাক্রম দুনিয়াকে একটি খুব কঠোর এবং ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে। বিরোধী শিবির আর ফরেন স্ট্র্যাটেজিস্টরা মিলে ভারতকে যে ডবল ক্রাইসিসে ফাঁসাতে চেয়েছিল এবং আমাদের স্মার্ট ফেন্সিং প্রজেক্টকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সিয়াল বানিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আর তার জন্য যে গভীর কনস্পিরেসি থিওরি সাজিয়েছিল, সেটাই এখন তাদের নিজেদের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে বেইজিংয়ের দরবারে ভারতের বিরুদ্ধে সিকিউরিটি সাপোর্ট চাইতে এবং মিলিটারি ডিলের লোভ দেখিয়ে চীনকে উস্কাতে গিয়েছিলেন, সেখান থেকেই তাকে খালি হাতে এবং ডিপ্লোম্যাটিক্যালি কমপ্লিটলি আইসোলেটেড হয়ে ফিরতে হয়েছে। আর এখন ভারতের ডিজিটাল পাওয়ার এবং ডিপ্লোম্যাটিক ইম্প্যাক্টকে ইগনোর করা চীনের মতো শক্তির কাছেও সম্ভব নয়। এই কারণেই G20-তে ইউপিআর গ্লোবাল ইকো এবং আমাদের এনএসএ অজিত দোভালজির কনফিডেন্সিয়াল স্ট্র্যাটেজিস বেইজিংকে এই পুরো ডিসপিউটে কমপ্লিটলি নিউট্রাল থাকতে বাধ্য করেছে। আপনারা কি মনে করেন, নিউ দিল্লির এই কঠোর এবং দূরদর্শী সিদ্ধান্তের পর দুই ফ্রন্টে শত্রুদের এই নোংরা অ্যালায়েন্স চিরদিনের জন্য হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে? আপনার মতামত নিজের কমেন্ট বক্সে পুরো জোশ এবং দেশভক্তির সঙ্গে জানান এবং ভিডিওটিকে এখনই শেয়ার করুন।